ইসলামের সম্মানিত নায়েব আমির বলিষ্ঠ কণ্ঠস্বর জামাতকে ভেতর থেকে ধ্বংস করার নীল নকশার বাস্তবায়ন শুরু হয়েছে। যারা গ্রামের মানুষের সাথে মিশেছেন কিংবা বিভিন্ন জরিপের অংশ হয়েছেন তারা বুঝতে পারবেন জামায়াতের জনপ্রিয়তা এই মুহূর্তে কতটা তুঙ্গে। ষড়যন্ত্রকারীরা বাইরে থেকে জামায়াতের জনপ্রিয়তার এই গ্রোথ কোনোভাবেই নষ্ট করতে পারছে না। দিন দিন গ্রোথ বাড়ছে। ভোটের মাঠে ব্যালট বিপ্লব করতে দারুণ ভূমিকা রাখবে এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। তাই দালাল ঢুকিয়ে অভ্যন্তরীণভাবে জামাতের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এবং বিএনপি। আর তারই ধারাবাহিকতায় জামায়াতে থাকা দালাল এবং নতুন করে দলে ঢোকা দালালরা একযোগে সক্রিয় হয়েছে। জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান পিএইচডি একজন আওয়ামী লীগার এবং হাসিনার খাস লোক। শেখ হাসিনার সাথে তার অসংখ্য ছবি রয়েছে। একই সাথে তিনি ধর্ষণ মামলায় জেল খাটা আসামি। কিন্তু 5 আগস্টের পর খোলস পাল্টাতে শুরু করেছেন এই ভদ্রলোক। জামাতের ভেতর ঢুকে জামাতের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছেন তিনি। ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পাচার করছেন, আওয়ামী লীগ এবং বিএনপির কাছে পৌঁছে দিচ্ছেন। জামাতের রাজনৈতিক কাঠামোতে সেক্টর ভিত্তিক এক্সপার্ট নিয়োগ সত্যি জরুরি ব্যাপার, অত্যন্ত জরুরি ব্যাপার। তবে কোনো ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ পদে আনার আগে তার ব্যাকগ্রাউন্ড, অতীত কার্যক্রম এবং ব্যক্তিগত ভাবমূর্তি যাচাই করা অপরিহার্য। তা না হলে যোগ্যতার পরিবর্তে বিতর্কিত চরিত্রের মানুষ উঠে এলে পুরো সংগঠনের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে, যেটা এখন হচ্ছে। জামাতের বুদ্ধিজীবী উইংয়ের হাল কি এতই খারাপ যে এরকম ব্যক্তির কাছ থেকে দলের সর্বোচ্চ নেতার পরামর্শ নিতে হবে? কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদের কারণেই নাকি ইদানিং জামাতের সাথে সম্পর্ক বাড়িয়েছে বিদেশি দূতাবাসগুলো। কিন্তু বাস্তবতা হলো জামাতের জনপ্রিয়তা এবং ক্ষমতায় আসার সম্ভাবনার জন্যই বিদেশিরা জামাত তোষণ নীতি বেছে নিয়েছে। কই ডাকসুতে শিবিরের জয় জয়কারের আগে বিদেশিদের তো এত আনাগোনা ছিল না। এরা স্বার্থের বাইরে এক পাও ফেলে না। সুতরাং নষ্ট উপদেষ্টা মাহমুদ জামাতের বিশাল উপকার করে ফেলছেন, এটা ভাববার কোনো কারণ নেই। জামাতের আগের নেতাদের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলো সবচেয়ে ভালো বুঝতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ কামরুজ্জামান। এই দুজনের দেশের বাইরে কানেকশন ছিল ব্যাপক স্ট্রং। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জামাতের প্রয়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের বন্ধু ছিলেন। আর আরেক প্রয়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং তিউনিসিয়ার রশিদ গানুচির সরাসরি যোগাযোগ ছিল। তাদের কারণেই বলা চলে গোটা মধ্যপ্রাচ্য জামাতকে এত সমর্থন এখনো দেয়। কিন্তু এখন কি সব যদু মধু কদুরে দিয়ে রাখছে এসব সেক্টরে। অথচ সাবেক শিবিরের ভেতর খুঁজলেই মাহমুদের চেয়ে শত শত গুণ অভিজ্ঞ দক্ষ পররাষ্ট্র উপদেষ্টা পেতেন জামাতের আমির। জামাতের ভেতর যে আনাড়ি অনভিজ্ঞ মানুষ ঢুকে গেছে তার আরেকটি বড় প্রমাণ হলো লোগো পরিবর্তন। কি হইচইটা না হয়ে গেল! এই যে লোগো পরিবর্তন, এটাকেও ষড়যন্ত্রের অংশই মনে হচ্ছে। যেখানে এটার কোনো দরকারই ছিল না সেখানে এমনভাবে পরিবর্তন করা হলো যে তা ঘিরে সমালোচনা আসতে বাধ্য। বলতে পারেন বাদ দিয়েছে, কিন্তু ভাই যে কাজটা করার পর বাদ দিতে হয় সেটা তো দিন শেষে বিতর্কিতই, তাই না? জামাত এমন কাঁচা কাজ কেন করবে? এই লোগোর ব্যাপারটাও মনে হচ্ছে হাসিনা প্রেমী উপদেষ্টা মাহমুদেরই আইডিয়া। কোনো এক দেশের কূটনীতিকের সাথে সাক্ষাতের সময় এটি জামাতের আমিরের পেছনে ঝুলানোর বুদ্ধিটা সেই দিয়েছিল, কারণ লোগোর ব্যাপারটি নিয়ে সমালোচনা ওই বৈঠকের পরই হয়েছিল। এদিকে দেখেন হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানোর ব্যাপারটাও ব্যাপকভাবে ব্যাকফায়ার করেছে। জামাতের পেজে পূজার ব্যাপারটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ইসলামী দলের সাথে যায় না, অথচ খুব টেকনিক্যালি কাজটা করা যেত। শুভেচ্ছা না জানিয়ে নিরাপত্তার ব্যাপারটির উপর ফোকাস করে হেডলাইন দেওয়া যেত। লোকজন তখন সমালোচনা করে বলতে পারতো না জামাত ভোটের লোভে হিন্দু তোষণ নীতি বেছে নিয়েছে, তারা ইসলাম থেকে দূরে সরে শিরকের রাস্তা চুজ করেছে। আসলে জামাত এবং শিবির নিয়েই এখন সব আলোচনা ঘুরপাক খাচ্ছে। বিএনপি আওয়ামী লীগ নিয়ে কারো কোনো চিন্তা নাই। ফলে জামাতকে হতে হবে আরও প্রাজ্ঞ, বিচক্ষণ এবং দূরদর্শী। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।